বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 13ই জুন, রোজ শুক্রবার। আজকে আমি আপনাদের সাথে প্রায় দীর্ঘ 8 দিন পরে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। একই সঙ্গে যারা প্রথমবারের মতো আজকে আমাকে শুনবেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টস লিখে আমাকে জানাবেন। আপনারা অনেকেই অবগত নন যে এটি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলা হয়, সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন আমি ঠিক ততটাই আপনাদের কমেন্টসের অনুরোধ এবং অনুরোধের স্টকগুলো নিয়ে কথা বলবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যে সমস্ত ভাই বোনেরা অ্যাড রয়েছেন তারা অবশ্যই গ্রুপে আপনারা লিখে জানাবেন আপনাদের অনুরোধের স্টক থাকলে, সেটি অবশ্যই আমি লিখে জানাবো। বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আসলে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ঈদের বন্ধের মধ্যেও আমি আপনাদের সঙ্গে প্রতিদিন ভিডিও নিয়ে হাজির হব, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আসলে পারিবারিক অনেক প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারিনি। তবে হোয়াটসঅ্যাপে অনেকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন, অনেক স্টক সম্পর্কে জানতে চেয়েছেন, আমি তাদেরকে সেটি জানিয়েছি। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে জেড ক্যাটাগরির। আজকে 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেখানে 10টি স্টকের মধ্যে জেড ক্যাটাগরির স্টক নিয়ে অনেকের জানার আগ্রহ অনেক বেশি এবং যে আলোচনা যেটি সবার সামনে এসেছে এবং সবাই যেটি জানতে চেয়েছেন যে এই স্টকগুলো আসলে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে এবং এই ক্যাটাগরি চেঞ্জের যে বিষয় সেটির সত্যতা কতটুকু সে বিষয়ে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে শুনবেন। প্রথমেই আমার কাছে যে স্টকটি নিয়ে আলোচনা করার জন্য জানতে চেয়েছেন বলেছেন সেটি হচ্ছে এমারাল অয়েল। এমারাল অয়েল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, আমি সেটি আপনাদেরকে জানাই। এমারাল অয়েল জেড ক্যাটাগরির একটি স্টক। এই স্টকটির ক্যাটাগরি চেঞ্জের একটা বিষয়ে আমি আপনাদের সাথে বেশ কয়েকদিন ধরেই বলেছিলাম যে কোম্পানিটি চালু হওয়ার জন্য বিভিন্ন উৎপাদন কাজে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন মেশিন পত্র বসানো হচ্ছে এবং তাদের যে কোম্পানি থেকে যে নিউজটি কিছুদিন আগে আপনাদেরকে জানানো হয়েছে যে কোম্পানির ডিরেক্টরস যে যিনি রয়েছেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যেটি ম্যানেজিং ডাইরেক্টর আর কি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং কোম্পানির উৎপাদনে ফিরে আসার জন্য সব ধরনের কার্যক্রম ইতিমধ্যেই তারা গ্রহণ করেছেন। তো আমি আমার এই আলোচনার শুরুতে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে এই আলোচনা শুনে কেউ এই স্টকগুলো বাই সেল করবেন না, কারণ আমি বলে দিলাম যে স্টকগুলো জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। আমার আলোচনা শুনে অনেকেই যদি বাই করেন তাহলে কিন্তু সেটি আমার উপর এসেও বর্তায়। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে পারি যে স্টকগুলো আপনারা অবজারভেশন করেন, ভলিউমগুলো দেখেন, প্রাইস অ্যাকশনগুলো লক্ষ্য রাখেন, ক্লোজগুলো একটু দেখার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে স্টকগুলো ভালো করার চেষ্টা করছে। তো প্রথমে এমারল অয়েলের বিষয়ে আমরা যদি আপনাদেরকে বলি যে এমারল অয়েলের আরএসআইটা দেখেন 58.97 অর্থাৎ 59 অবস্থান করছে এবং ভলিউমটা দেখেন গত দিন পরপর 2 দিন একটু গ্র্যাজুয়ালি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি 28শে মে স্টকটির ক্লোজিং দেখি সেখানে কিন্তু 19 টাকা 90 পয়সা স্টকটি ক্লোজ করে এবং পরবর্তীতে দেখেন তার গ্র্যাজুয়ালি প্রাইস অ্যাকশন কিন্তু 10 পয়সা 60 পয়সা এবং সর্বশেষ 1 টাকা 20 পয়সা তার প্রাইস অ্যাকশনটা কিন্তু সে কমপ্লিট করে ক্লোজ করেছে। এখানে স্টকটি কিন্তু আমি এখন পর্যন্ত যেই বাধাটা মানে 23 টাকা 50 পয়সার আগে কিন্তু স্টকটি আমি দেখতে পাচ্ছি যে স্টকটি খুব বেশি আর প্রবলেম ফেস করবে না, অর্থাৎ 23 টাকাতে বা 23 টাকা 50 পয়সার উপরে স্টকটি যদি ক্লোজ করে তাহলে কিন্তু স্টকটি আবারও 26 টাকা থেকে 27 টাকা এই জায়গাতে স্টকটি চলে আসবে এবং স্টকটির সর্বশেষ আরএসআইটা আমরা দেখেছিলাম ডিসেম্বরে 71 দশমিক সামথিং 72-এ, তখন কিন্তু স্টকটির প্রাইস অ্যাকশন ছিল 35 টাকা, অর্থাৎ তারপরে কিন্তু স্টকটির আরএসআই কিন্তু 58 বা 60 এই লেভেলে কিন্তু আমরা খুব কমই দেখেছি। তবে এবারে স্টকটির আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এর বারে সবকিছুতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। একই সঙ্গে ভলিউমটাও গ্রো করার চেষ্টা করছে এবং যে নিউজের কথা যেটি বললাম সেই নিউজটাও কিন্তু অনেকেই হয়তো
বুঝতে পারছেন যে হয়তো স্টকটির ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে। একই সঙ্গে এই স্টকটিতে কিন্তু যে ফরেন ইনভেস্টররা সেটিও কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে ইনভলভ হয়েছে। সুতরাং আমি বলব যে স্টকটিতে যদি কেউ এন্ট্রি নিতে চান সেটি অবশ্যই আপনার নিজস্ব চিন্তা চেতনা এবং মার্কেট অবজার্ভ করে আপনারা স্টকটিতে আসবেন। আশা করা যায় স্টকটি আপনার যে প্রাইস অ্যাকশন সেটি ক্যাটাগরি চেঞ্জ হলে অবশ্যই ভালো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং জেড ক্যাটাগরিতেও আমরা জেড ক্যাটাগরির কিছু প্রাইস অ্যাকশন স্টক দেখেছি যে স্টকগুলো সামনে আগামী দিনগুলোতে ভালো করার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। সুতরাং এই স্টকগুলো আপনারা দেখবেন। এরপরে আবারও বলি জেড ক্যাটাগরি যে স্টক বেশ কিছু স্টক যেটি বললাম যে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার জন্য সম্ভাবনা তৈরি করেছে এবং ক্যাটাগরি চেঞ্জের বিষয়টাতে আলোচনা এসেছে। আপ্তাবটো স্টকটি আমি যখন এন্ট্রি নিয়েছিলাম তখন 20 টাকা প্রাইস অ্যাকশন ছিল। আপনাদেরকে বলি অনেক দিন ধরে ফ্লোরে আটকে ছিলাম আপ্তাবটোতে। সেই ফ্লোর প্রাইস ওঠার পরে আমি যদি বলি প্রায় 1 বছরের মতো সময় আমি কিন্তু আপ্তাবটোই ফ্লোরে আটকে ছিলাম। পরবর্তীতে আপ্তাবটো ফ্লোর ভেঙে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং আমি সেখান থেকে আমি যদি বলি 100% প্লাস আমি সেইখানে এই আপ্তাবটো থেকে লাভ করেছিলাম। তো এই জায়গাটাই হচ্ছে মূলত ধরতে পারার একটা বিষয় যে এখন দেখেন সে 20 টাকার পরে কিন্তু আর আপ্তাবটো আসেনি। সর্বশেষে 20-24 টাকা 60 পয়সা লো করেছিল, বাট আপ্তাবটো কিন্তু সেই মুভমেন্টটা কিন্তু ধরে রেখেছে। তো এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের খুব ভালো একটি স্টক, নিঃসন্দেহে আপনারা জানেন। আহ, এইখানে আমি যেটি বলবো যে স্টকটি খুব ভালো মুভমেন্টে রয়েছে, প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে, ভলিউমটা যে গ্রাজুয়ালি বৃদ্ধি করার যে প্রয়োজন সেটি এখন পর্যন্ত আসেনি, অনেক ড্রাই ভলিউম, যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি আপ্তাবটো, সেক্ষেত্রে আমি বলবো যে আপ্তাবটো যেটি এর আগেও বলছিলাম এমআরএল অয়েল নিয়ে, আপ্তাবটো নিয়েও সেই একই কথা। আপ্তাবটোর অটোমোবাইলস লিমিটেডের ক্যাটাগরি চেঞ্জের নিউজ মানে আসবে বা ক্যাটাগরি চেঞ্জ হবে, যার কারণে এই ধরনের স্টকে এই প্রাইস অ্যাকশন গুলো হচ্ছে। তো যদি চলে আসে, আপনারা যদি তার লাইফ সার্কেলটা দেখেন অনেকটা এমআরএল অয়েলের মতোই কিন্তু সে প্রাইস অ্যাকশন করছে এবং গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিয়ে সে কিন্তু ইতিমধ্যেই বেশ 24 টাকা 90 পয়সা যে 28 মে ক্লোজ ছিল সেখান থেকে একটা প্রাইস অ্যাকশনে এসে কিন্তু প্রফিট টেকিং জোন তৈরি করছে। এইখানটাতে আফতাবটোর যদি 31 টাকার প্রাইসটাকে আমরা যদি মানে ব্রেকআউট করতে দেখি তাহলে কিন্তু এটি আরো ভালো করবে। সুতরাং যাদের কাছে রয়েছে তারা স্টকটিতে হোল্ড করতে পারেন। একই সঙ্গে স্টকটির আরএসআই বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে এবং এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল বাই সিগন্যাল রয়েছে। এরপরে অরিয়ন ফার্মা, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, এটিও জেড ক্যাটাগরির স্টক। আমরা একটু অরিয়ন ফার্মা নিয়ে আপনাদের সাথে কথা বলি। অরিয়ন ফার্মার কি অবস্থা সেটি দেখতে পাচ্ছি। অরিয়ন ফার্মা প্রাইস অ্যাকশন হয়েছে, বেশ ভালো ক্লোজিংটা দিয়েছে, হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে অরিয়ন ফার্মা। এটিও জেড ক্যাটাগরির স্টক। এখানে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কন্টিনিউ করলে আমরা অরিয়ন ফার্মাটাকেও ভালো একটা জায়গায় দেখতে পাবো এবং প্রেডিকশন যেটি হচ্ছে যে এটি 25 টাকা 90 পয়সা 28 মে ক্লোজ দেওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত গত দিনের মার্কেট ক্লোজ সেখানে আমরা 28 টাকা 50 পয়সা হাই দেখেছিলাম এবং গত দিনের হাইয়ের উপরে স্টকটি ক্লোজ দিয়েছে এবং এইখান থেকে স্টকটি 32 টাকা থেকে 33 টাকা এই জায়গাতে আমরা একটা প্রাইস অ্যাকশন দেখতে পারি। আর এখন পর্যন্ত স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। এই ভলিউমটা যদি গ্র্যাজুয়ালি সে কন্টিনিউ করতে পারে তাহলে স্টকটি সামনে আরো ভালো করবে। আরএসআই বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে, যাদের হাতে রয়েছে। আমি মনে করি যে এই মুহূর্তে যেহেতু জেড ক্যাটাগরির স্টকের যে আলোচনাটি এখন আপনাদের সঙ্গে করছে, স্টকগুলো যেহেতু প্রাইস অ্যাকশনটা ধরে রেখেছে এবং নিউজ রয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টকগুলো হাতে রাখতে পারেন এবং মার্কেট পজিশন যদি ভালো হয় তাহলে কিন্তু সব স্টকেরই প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে আপনার এই অরিয়ন ফার্মা এই স্টকগুলো কিন্তু প্রাইস অ্যাকশনে অনেক আগিয়ে থাকবে। সুতরাং আমি মনে করি যে এই স্টকগুলো অবশ্যই আগামী দিনে ভালো করবে। এরপরে এলআর বিডি স্টকটিও জেড ক্যাটাগরির স্টক। আসলে ক্যাটাগরি যেটি বললাম যে অনেকেই জানতে চেয়েছেন, যার কারণে আজকে এই আলোচনা। তো এলআর ভিডিও আমরা দেখতে পাচ্ছি
যেটি লুব্রেপ বাংলাদেশ, যেটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, এখানেও এটিও দেখতে পাচ্ছি যে প্রাইস অ্যাকশন করেছে। গত দিনে ক্লোজের আগে 60 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। ভলিউমটা দেখেন গ্র্যাজুয়ালি চেষ্টা করছে বৃদ্ধি করার, বাট এইখানে লুব্রেপের ক্ষেত্রে যেটি খুব একটা ক্লোজ, যেটি সেই ক্লোজটা কিন্তু খুব জরুরি, এবং সেটি 15 টাকায় যদি সবচেয়ে ভালো হয়, একটা 15 টাকার উপরে ক্লোজ দিতে পারে, এবং সেটি যদি দিতে পারে তাহলে কিন্তু এই স্টকটি আবারও তার মুভমেন্টে ফিরে আসবে, এবং সেক্ষেত্রে আমরা তার প্রাইস অ্যাকশনটা 17 টাকা থেকে 17 টাকা 50 পয়সা এই জায়গাতে দেখতে পাবো। স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, আরএসআই বাড়ার অনেক ভালো জায়গা রয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে, আমি মনে করি যে এটি আপনারা প্রফিট থাকলে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন, আর যদি প্রফিট না থাকে সেক্ষেত্রে হোল্ড করবেন। প্রফিটে আসলে যে ধরনেরই প্রফিট আসুক, ছোট বড় প্রফিট টেক করবেন। এরপরে বিপিএমএল, বসুন্ধরা পেপার মিল, এই স্টকটি নিয়ে জানতে চাইছেন যে এটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে কিনা। আসলে প্রাইস অ্যাকশনে ফিরে আসবে কিনা সেটি নির্ভর করে মার্কেটের উপরে। বাংলাদেশের মার্কেটে আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে মার্কেট পজিটিভ না থাকলে স্টকগুলো পজিটিভ রোল প্লে করতে পারে না। সেল প্রেসার দিয়ে স্টকগুলোর প্রাইস অনেক ডাউনে নিয়ে আসা হয়। তো এইখানে 32 টাকার অবস্থানটাকে আমি মনে করি যে 35 টাকা 90 পয়সা, ইভেন 36 টাকাতে যদি একটা ক্লোজ দিতে পারে সেটি খুব ভালো হবে। এখানে হিস্টোগ্রামের বারগুলো খুব ধূসর এবং ছোট হয়ে আসে। অরেঞ্জ রেখা, যেটি আমরা এমএসিডিতে দেখতে পাচ্ছি, অরেঞ্জ এবং ব্লু রেখা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। যদিও প্রাইস অ্যাকশনটা গতকালের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, স্বাভাবিকভাবেই এইখানটাতে হয়তো আবারও এই জায়গার মতো একটা সেল সিগন্যাল ক্রিয়েট হতে পারে, এবং সেল সিগন্যালটা যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আমি মনে করি যে এইখানটাতে অবশ্যই আপনার ইনভেস্টে অর্থাৎ এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর সাপোর্ট যেটি 31 টাকা থেকে 31 টাকা 40 পয়সা, এই সাপোর্টটা এখন পর্যন্ত স্টকটির জন্য প্রযোজ্য। একই সঙ্গে আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, তবে বায়ারদের পার্টিসিপেশনটা অনেক কম। এখানে বায়ারদের পার্টিসিপেশনটা বাড়তে হবে, বিশেষ করে তার ভলিউমটা বৃদ্ধির ক্ষেত্রে, যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 4.5 কোটির মতো শেয়ার। আর স্টকটির এখন পর্যন্ত আমি মনে করি যে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এই যে আগে কথায় যেটি বললাম যে 35 থেকে 36 টাকা এই জায়গাটাতে স্টকটি আগে একটা ক্লোজ দিতে হবে। এরপরে আমরা লভেলোর আইসক্রিম, অনেক গরম পড়ছে লভেলো নিয়ে। আমার চ্যানেলে যারা শোনেন তাদেরকে বলবো যে লভেলো নিয়ে হয়তো ঈদের বন্ধের সপ্তাহখানেক আগে আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং সেই আলোচনার পরেই বা সে যেটি হয় প্রাইস অ্যাকশনটা হয়ে যায় সেটি কিন্তু হয়েছে, এবং আমার মনে আছে আমি 78 টাকা এই লেভেলে স্টকটি নিয়ে কথা বলেছিলাম, এবং 10 টাকা 12 টাকার একটা গ্যাপ কিন্তু এই স্টকটি হয়েছে, এবং প্রাইস অ্যাকশনটাও কিন্তু সে করেছে। 91 টাকা যে 60 পয়সা আমরা স্টকটিকে দেখেছিলাম, ভলিউমটা কিন্তু সে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করেছে। এই জায়গাগুলোতেই আলোচনা করতে ভালো লাগে যখন কথা এবং ইন্ডেক্সের সঙ্গে প্রাইস অ্যাকশনটা মিলে যায়। তো আমরা মার্কেটটাকে যখনই পজিটিভ পেয়ে যাই তখনই কিন্তু আলোচনার আর আপনাদের যে ভুল ধারণা থাকে যে আপনাদের অ্যানালাইসিস ভালো হয় না, বা ভুং-ভাং অনেক ধরনের যে কথাগুলো বলেন সেটি কিন্তু আর বলার সুযোগ থাকে না। তো এইখানটাতে দেখেন যে খুব ছোট ছোট প্রাইস অ্যাকশন করে কিন্তু সর্বশেষ সে কিন্তু 4 টাকার একটা গ্যাপ দিয়েছিল। তো ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, বাট আরএসআইটা অনেক বেশি। এখানে আরএসআই আমি মনে করি যে এন্ট্রি জোনটা নেওয়া ঠিক হবে না। এখানে স্টকটি কারেকশন জোনে থাকবে আগামী দিনে, এবং সেক্ষেত্রে স্টকটি হয়তো আমরা 90 টাকার এই লেভেলে একটা হয়তো কারেকশন পেয়ে যাব। সুতরাং যাদের প্রফিটে আছে তারা অবশ্যই প্রফিট টেক করবেন। গত দুদিন ধরেই অর্থাৎ 4 জুন এবং 3 জুন 2 দিনে স্টকটিতে প্রফিট টেকিং হয়েছে, বাট এই জায়গায় কারেকশন জোনটা আসার আগ পর্যন্ত আমি মনে করি যে এন্ট্রি না নিয়ে অবজার্ভ করবেন। স্টকটির ভলিউম ঠিক আছে, এবং হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে সিপাল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা সিপাল নিয়ে আপনাদেরকে একটু জানাই। সিপালে দেখেন যে খুব ছোট ছোট ভাবে প্রাইস অ্যাকশন করেছে। সেখানে আমরা যদি সিপালের লোটা দেখি,
যেটি 36 টাকা 90 পয়সা করেছিল, সেখান থেকে কিন্তু আস্তে 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 সে একটা আপ ট্রেন্ডে চলে গিয়েছে এবং এইখানে এখনো আমরা মনে করি যে স্টকটির কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই কারেকশন জোনটা আসলে শেয়ারটিতে আপনারা এন্ট্রি নেবেন। সেক্ষেত্রে 44 টাকা 10 পয়সা থেকে 42 টাকা এই জায়গাতে স্টকটির একটা আসার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই স্টকটির 50 টাকা 51 টাকা এই জায়গাতে আগামী দিনে টাচ করবে, যেহেতু ভলিউমটা ধরে রেখেছে। এখানে 2 দিন সেল প্রেসারও ছিল। সেই সেল প্রেসারটাকে সে ধরেই কিন্তু সে প্রাইসটাকে মোকাবেলা করে প্রাইসটাকে ধরে রেখেছে। আশা করি এদিন আমরা হয়তো 51 টাকা এই জায়গাতে এই সিপালকে দেখতে পাবো এবং এই জায়গাতে আসলে অবশ্যই যাদের প্রফিট থাকবে, যারা 48 বা ইভেন 45 47 এন্ট্রি নিয়েছেন, তারা অবশ্যই প্রফিট টেক করে নিয়ে আবারও পরবর্তী এন্ট্রি জোনে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে আমরা আসলে অনেকগুলো অনুরোধের স্টক রয়েছে। অনেক বন্ধ সময় আমার কাছে অনেকেই হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, অনেকের বলা হয়েছে, অনেকের শেয়ারে আসলে রেসপন্স করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি সবার বেশি জানার যে আগ্রহটা ছিল সেটি হচ্ছে জেড ক্যাটাগরির স্টক। সুতরাং জেড ক্যাটাগরি নিয়ে আমি মূলত একটু আপনাদের সাথে আজকে বেশি কথা বললাম। এসপি সিরামিকটা শাহিন পুকুর এটি তো বন্ধের আগে কথা বলেছিলাম। সুতরাং এখানে আমি এসপি সিরামিক নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। এসপি সিরামিক 24 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। বর্তমান যে প্রাইস অ্যাকশন রয়েছে 22 টাকা 70 পয়সা বা 21 টাকা 70 পয়সা, এইখান থেকে স্টকটির ক্লোজ দিতে হবে। হিস্টোগ্রামের বারে এমএসিডিতে বাই সিগন্যাল থাকলে সেটি খুব স্ট্রং বাই সিগন্যাল না। এখানে হয়তো আমরা কারেকশনটা দেখতে পাবো স্টকটি। তো যাদের কাছে রয়েছে তাদেরকে বলবো যে অপেক্ষা করতে হবে। যে কোনো মুহূর্তে কারেকশন আমরা হয়তো স্টকটিকে দেখতে পাবো। সেক্ষেত্রে 20 টাকা 60 পয়সা থেকে 19 টাকা 80 পয়সা বা 19 টাকা 50 পয়সা এই জায়গাতে। তবে স্টকটি যে কোনো মুহূর্তেই ভলিউমটা আবার গেইন করতে পারলে কিন্তু প্রাইস অ্যাকশনটা হয়ে যাবে, যেহেতু সে ভলিউমটা কন্টিনিউয়াসলি ধরে রেখেছে। পাবলিক হোল্ডিংও অনেক বেশি। একই সঙ্গে স্টকটি গত দিন বা গত যে মুভমেন্ট আমরা মে মাসে দেখেছি, সেখানেও কিন্তু বিনিয়োগকারীদের একাধিকবার প্রাইস প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। এখানে ইনসাইডের ডাউন ট্রেন্ডের পরে সে একটা কারেকশন জোন তৈরি করবে। তবে সেই কারেকশন জোনটা যদি তৈরি নাও করে, তবুও স্টকটি 24 টাকা উপরে একটা ক্লোজ দিতে হবে এবং 24 টাকার এই জায়গাতে স্টকটির একটা ভালো সেল প্রেসার আমরা ফেস করতে দেখব। এরপরে আমরা নাভানা ফার্মা এই স্টকটি নিয়ে অনেকেই জানতে চাইছেন। আমরা একটু সংক্ষিপ্ত আকারে নাভানা ফার্মার কি অবস্থা। নাভানা ফার্মা দেখেন এখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে অনেকটা লাইফ সার্কেল পাল করার চেষ্টা করছে, বাট এখানে যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা মুভমেন্ট আমরা দেখেছি, দেখেন আগে ভলিউমগুলো অনেকটা ড্রাই ভলিউম হয়ে গেছে, ভলিউমগুলো খুবই কম। ভলিউম ইনক্রিজ করতে হবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। একই সঙ্গে 52 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। নতুন করে হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে। এই সিগন্যালগুলো আরো শক্তিশালী হবে আশা করি মার্কেট খুললে। একই সঙ্গে আরেকটি কথা আলোচনার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই ইরানে যেটি হামলা হয়েছে ইসরায়েলের, সেই হামলা নিয়েও অনেকের মনে শঙ্কা রয়েছে মার্কেট নিয়ে আসলে কি হয় না হয়। তো সেটি আমরা পরে আপনাদের সাথে আলোচনা করব। আরএসআই 44.27, এখানে বায়ারদের খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না অংশগ্রহণ। বায়ারদের ঈদ পরবর্তী মার্কেট ওপেন হলে বায়ারদের অংশগ্রহণ বাড়লে অবশ্যই স্টকটি আবারও ভালো করবে। তবে অবশ্যই এখানে 52 টাকার উপরে প্রাইস অ্যাকশনে অবশ্যই স্টকটিকে ক্লোজ করতে হবে। এরপরে এসপিসিএল এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন, আমরা একটু এসপিসিএলটা দেখে আসি। শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এসপিসিএল এর আমরা দেখতে পাচ্ছি এসপিসিএল 3 সাইডে ডাউন ট্রেন্ড করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে গতদিন। সেই সঙ্গে সে 20 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, হাইয়ের উপরে একটা ক্লোজ দিতে হবে। একই সঙ্গে 38 টাকা
38 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা দিতে পারলে স্টকটি আশা করি 42 টাকা থেকে 44 টাকা এই জায়গায় যাবে, আপনাদের প্রফিট টেকিং এর একটা সুযোগ করে দেবে এবং এই জায়গাতে স্টকটি সেল প্রেসার ক্রিয়েট করবে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।